পাহাড় দেখা যাচ্ছে না। ভয় পাচ্ছি, যেতে ভয় পাচ্ছি। অনেক বরফ হয়ে গেছে, মনে হচ্ছে এবার এখানে ফাঁসবে। আমার বরফ আটকে যাচ্ছে, বেরোতে বরফ আছে। জীবনে অনেক সময় অনেক ঘটনাই ঘটে যা সেই মুহূর্তে ভয়ানক মনে হলেও যদি একবার তার থেকে বেরিয়ে আসা যায় তাহলে আজীবন সেটা একটা জল জ্যান্ত স্মৃতি হয়ে থেকে যায়। আজকের ঘটনাটাও ঠিক সেই রকমই, কিন্তু যে কোনো গল্পেরই একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে। এবং আজকে যদিও বা আমরা শেষটা নিয়ে কথা বলবো, তবুও শুরুর দিকটা একটু আলতো করে ছুঁয়ে যাওয়া প্রয়োজন। সাল 2010, 15ই অক্টোবর আমরা 5টা ফ্যামিলি মিলে সিমলা কুলু মানালি ট্যুরে বেরোই, যেখানে সিমলাতে থাকার কথা ছিল 3 দিন, কুলুতে 1 দিন এবং মানালিতে 3 দিন। আর মানালিতে থাকার দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল রোটাং ভ্যালি। সকাল 9টায় আমরা সমস্ত ফ্যামিলি মিলে হোটেল কম্পাউন্ডে জড়ো হয়েছিলাম গাড়ির জন্য, এবং ঠিক 9:30 নাগাদ আমাদের গাড়ি হোটেল ছেড়ে রোটাংয়ের দিকে এগোতে শুরু করে। হাফ অ্যান আওয়ার ইন্টু দ্য জার্নি আমরা দেখতে পাই স্নোফল স্টার্ট হতে। এবার এমনিতে এটা আমার ফার্স্ট টাইম মাউন্টেন ট্রিপ, তার মধ্যে স্নোফল এক্সপিরিয়েন্স করার সুযোগ। আমি তো রীতিমতো ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে বাড়িতে ফেরার ঠিক আগে স্নো তো এক্সপিরিয়েন্স করলামই, প্লাস স্নোফল এক্সপিরিয়েন্স করলাম লাইফে ফার্স্ট টাইম। বাট বিপদের সাথে একটাই প্রবলেম, যে বিপদ কোনোদিন ওয়ার্নিং দিয়ে আসে না। কিন্তু বিপদ ঘটে যাওয়ার পর যদি অঙ্ক কষে দেখা যায় তাহলে ঠিক দেখা যাবে যে বেশ কিছু ওয়ার্নিং তো ছিল যা আমরা ধরতেই পারি। যেমন 1 ঘন্টা ইন্টু দ্য জার্নি স্নোফলটা বেসিক্যালি ব্লিজার্ডে পরিণত হয়, এবং ব্লিজার্ডের টাইমে পাহাড়ে উঠতে নেই। রোটাংয়ে ঢোকার বেশ কিছুক্ষণ আগে থেকেই রাস্তার 2 ধারে বরফের জামা কাপড় পাওয়া যায় ভাড়ায়, যেটা এখানে খুবই এসেন্সিয়াল। সো আমরা সেগুলো ভাড়া করে রওনা দিয়ে থাকি রোটাংয়ের পথে। আর বেলা 10:30, 11:15 নাগাদ আমরা পৌঁছাই হচ্ছে মারিতে। মারি হচ্ছে রোটাংয়ের আগের স্টপে, যেখানে ওই ছোটোখাটো রেস্টুরেন্ট অ্যান্ড অল আছে। তো খাওয়া দাওয়া, বাথরুম ঠাথরুম, মানে এমনিতে যা ঠান্ডা। আর ফার্স্ট টাইম হাতের সামনে একটা মানুষ ঠিক কি করে। বরফ শেষ হয়ে যাওয়া, তো অন্য জায়গা থেকে বরফ কালেক্ট করতে আনার সময় মা আবার পা পিছলে পড়ে যায়। বাট তখন কে জানতো যে বিপদ ততক্ষণে দোরগোড়ায় চলে এসেছে। প্রায় 11:30, 11:15 নাগাদ আমাদের ড্রাইভার কাকা আমাদের বলেন যে যেরকম পরিস্থিতি সে ঠাউর করছে তাতে রোটাংয়ে যাওয়া ঠিক হবে না, বরঞ্চ হোটেলে ফেরা যায়। এবার তাতে আমার কোনো অসুবিধা ছিল না, কারণ বরফ দেখা এবং বরফ খেলা দুটো ইচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু এই বরফে নামবো কি করে? অগত্যা আমাদের গাড়ি এই বরফের মধ্যে আটকে। আজকে যেতে পারবে না বলে দিয়েছে, রাত্রেবেলাটা কম করে কেউ থাকতে হবে। বেলা 1টা বেজে গেল, গাড়ি এগোয় না। বেলা 2টো বেজে গেল, গাড়ি 1 ইঞ্চিও এগোয় না। ফাইনালি বেলা 3টের সময় আমরা ডিসাইড করি যে আমাদের হেঁটে নামতে হবে। কিন্তু তখন কে জানতো যে আমাদের টানা 11 ঘন্টা হেঁটে নামতে হবে, উইদাউট এনি ফুড, এনি ওয়াটার and without any rest. গাড়ি থেকে নামার আগে ড্রাইভার কাকু বলে যে ক্যাম্পকর্ডার, মোবাইল আদি ইত্যাদি সব কিছু গাড়িতে রেখে যেতে, পরদিন উনি হোটেলে ফেরত দিয়ে দেবেন।
তো যেই বলা সেই কাজ, গাড়িতে সমস্ত জিনিস রেখে ফাইনালি আমরা নামলাম। মেন প্রবলেম যেটা হচ্ছিল সেটা হচ্ছে যেহেতু আমাদের চশমা ছিল আর সেটা পকেটে রাখতে হয়েছিল, তো ভিশনটা পুরো ঘোলাটা হয়ে যাচ্ছিল, তার মধ্যে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে নামা কোয়াইট রিস্কি, আর তার মধ্যে মুখের উপর স্নোফলটা সেই মুহূর্তে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেক গাড়ি নামতে দেখে আমরা লিফটও চেয়েছিলাম, বাট কিছু গাড়ি দেয়নি, আর বাকি গাড়ির ইন্টেনশনস ঠিক আমাদের একটা ভালো লাগছিল না। এরই মধ্যে দেখলাম যে বরফ কাটার গাড়ি এসে আমাদের হাঁটার সুবিধার্থে রাস্তা কেটে দিয়ে গেছে। 5 hours into the walk, না একটা দানা পেটে পড়েছে, আর জল বলতে ওই স্নোফ্লেক্সগুলোই জিভ বার করে মানে কোনো মতে চালাচ্ছিলাম। মা অলরেডি তারই মধ্যে আরও 7 বার পরে কোমরে চোট পেয়ে গেছে, আর আমি তখনও রেজিস্টার করে উঠতে পারছিলাম না যে আমার একই দিনে দুটো এক্সপিরিয়েন্স কীভাবে হয়। সকালে স্নোফলের আনন্দ আর রাত্রে স্নোফলের ট্রমা, তাও মাত্র 12 বছর বয়সে। রাত যখন 11টা বাজে তখন সবার শরীর অলরেডি ছেড়ে দিয়েছিল, আমার তো হাঁটতে হাঁটতেই চোখ লেগে যাচ্ছিল, একটা হাতে গ্লাস ফ্লাস খুলে পড়ে গেছিলো, হাত জমে গিয়ে টেরও পাইনি। কিন্তু কিছু দূর এগোতেই দেখি একটা আর্মি ট্রাক লোকজনদের রেস্কিউ করতে এসেছে, বাট শুধু মেয়েদের এবং বাচ্চাদের। এবার আমি জানি না ঠাকুরের অসীম কৃপা কি অন্য কোনো কারণ আমার মা বাবা ছাড়া উঠবে না, এবং আর্মি পার্সোনালদের রিকোয়েস্ট করাতে তারা আমার বাবাকে ট্রাকে তুলে নেয়। অ্যান্ড ফাইনালি পরদিন ভোর 2:22, আমার এখনো সময়টা মনে আছে, পরদিন ভোর 2:22, মানে বাংলা মতে রাত 2:22 বলতে পারো, 2:22 আমরা ফাইনালি হোটেলে এসে পৌঁছাই। পাক্কা 11 ঘন্টা 10-15 মিনিট। কিন্তু যদি আর্মি ট্রাকটা না পেতাম তাহলে যে কতক্ষণ আরও লাগতো বা ঠিকঠাক পৌঁছাতে পারতামও কিনা তা নিয়ে আমার আজ 12 বছর পরও যথেষ্ট সন্দেহ আছে। এবার অনেকে বলতে পারো যে তুমি তো বললে যে তুমি যখন তোমরা হাঁটা স্টার্ট করলে তখন তো ক্যাম্পকর্ডার অ্যান্ড সমস্ত বাকি জিনিস গাড়িতে রেখে যাওয়ার কথা বলেছিল ড্রাইভার কাকু, তো তুমি তাহলে গাড়ি থেকে নামার পর কিছুক্ষণ শ্যুট কীভাবে করলে? বেসিক্যালি এই যে কটা শর্ট তোমরা দেখলে এগুলো মানে থ্যাঙ্কস টু সৈকত, মানে থ্যাঙ্কসও বলতে পারছি না বিকজ লোকটা অ্যাকচুয়ালি প্রবলেমে পড়েছিল। আজ থেকে 1 মাস আগে সৈকতদা গেছিলো ঘুরতে এবং এক্স্যাক্টলি সেম প্রবলেমে সৈকতদা পড়েছিল, বাট তারা সকাল সকাল বিকেলই ফিরে এসেছিলো। বাট এনিওয়েজ, তো থ্যাঙ্কস টু সৈকতদা, এই শর্টগুলো আমি রেফারেন্স হিসাবে ইউজ করেছি টু এনহ্যান্স মাই স্টোরি বিকজ এই এক্স্যাক্ট জিনিসগুলো আমাদের সাথে ঘটেছিল। সো এটা হচ্ছে সেই শর্টগুলো কীভাবে আমি পেলাম তার সিক্রেট। ঠিক আছে, চলো, পিস আউট।